জাংকুক তেয়ংকে কোলে করে নিয়ে বেডের মধ্যে ফেলে দেয় আর তারপর দুই ঠোঁটের স্পর্শে নাইটিটাকে সরিয়ে তেয়ংয়ের ভেজা শরীরে চুমু খেতে থাকে। আর তেয়ং তখন বলতে থাকে, উফ জাংকুক, আজকের মতো ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না। তোমার এই শিহরণ আমার পুরো মাথা নষ্ট করে দিচ্ছে। আস্তে টিপো বেবি। তেয়ং দরজা খুলেই দেখতে পেল দরজার সামনে তার চাচি শাশুড়ি দাঁড়িয়ে আছে, আর ঠিক তার পেছনেই একটি মেয়ে দাঁড়িয়ে আছে হাতে একটা কফির মগ নিয়ে। মেয়েটা নিমেষের মধ্যেই তেয়ংকে সাইড কেটে রুমের ভিতরে ঢুকে গেল। আর তখনই তেয়ংয়ের চাচি শাশুড়ি বলতে লাগলো, ও আমার মেয়ে লিসা, তোমার ননদ। জাংকুকের জন্য কফি নিয়ে গেল ও। জাংকুকের চাচি ভিতরে এসে তে এর ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকে। তেও সেগুলো উত্তর দিতে থাকে। হঠাৎ তার কিছু মনে পড়লো। চাচিকে একটু বসতে বলে নিজের ঘরের দিকে হাঁটতে লাগলো। ওইদিকে জাংকুকের রুমে প্রবেশ করে লিসা একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সাদা বেডশিট জুড়ে রক্তের দাগ। জাংকুক তার মাঝে বালিশে মাথা গুজে উপর হয়ে শুয়ে আছে। তার পিঠে অসংখ্য আঁচড়ের দাগ ঝলঝল করছে। লিসা কফিটা বেড সাইড টেবিলে রেখে জাংকুকের উপর ঝুঁকে দাগগুলো স্পর্শ করার জন্য হাত বাড়ালো। ওইদিকে তেয়ং দৌড়ে এসেছে। ঘরের অবস্থা নাজেহাল, কিছুই ঠিকঠাক করা হয়নি। এসব ভাবতে ভাবতেই তড়িঘড়ি করে রুমে প্রবেশ করলো তেয়ং। তেয়ং এর চোখ তখন রক্তমাখা বেডশিটের দিকে। তেয়ং লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর তখন লিসা চোখ বড় বড় করে তেয়ং এর দিকে তাকিয়ে আছে। সেও লজ্জায় তখন মাথা নিচু করে রুম থেকে বের হয়ে যায়। আর তখনই জাংকুক বলতে থাকে, এই শুনছো? জি, আমাকে বলছেন? আচ্ছা, এই রুমে কি তুমি ছাড়া অন্য কেউ আছে? তেয়ং তখন মাথা নেড়ে বলল, না, কেউ নেই। জাংকুক তের পা থেকে মাথা অব্দি আবারও স্ক্যান করলো। তেয়ং এর চুলগুলো বেজা পিঠে ছড়িয়ে আছে, মুখে কোনো সাজ নেই, তবুও ভীষণ মায়াবী লাগছে। মাথায় ঘুমটা দেওয়ায় একদম নতুন বউ লাগছে তেয়ংকে। জাংকুক আবারও কাছে ডাকলো। তেয়ং ভয়ে ভয়ে জাংকুকের কাছে গিয়ে দাঁড়ালো। জাংকুক এক টানে তাকে তার উপরে আস্তে করে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। তেয়ং এর বুক তখন অসম্ভব পরিমাণে কাঁপছে। নিজেকে জাংকুকের কাছ থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে করতে বলতে লাগলো, বাহিরে চাচিমা আছে, প্লিজ ছাড়ো আমাকে। জাংকুক তেয়ংকে নিচে ফেলে তার উপরে শুয়ে পড়লো। তেয়ং এর কথা কানে না দিয়ে তার গা থেকে ওড়নাটা সরিয়ে গলায় মুখে গুজলো। প্রথম ছোট ছোট বাইট, তারপর গভীরভাবে তার গলায় নিজের ঠোঁটের স্পর্শ ছড়িয়ে দিল জাংকুক। তেয়ং এর একটু ভালো লাগছে না এই স্পর্শ। কেন যেন সে তার স্বামীর স্পর্শে কোনো ভালোবাসা খুঁজে পাচ্ছে না। যা পাচ্ছে তা শুধু মোহ। আহ করে শ্বাস ফেলতেই তেয়ং তারপর নিজের উপর থেকে জাংকুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, প্লিজ ছাড়ুন, বাহিরে চাচিমা আছে, দরজা খোলা, এখানে চলে আসতে পারে। আসবে না, ছাড়ুন প্লিজ। জাংকুক তেয়ং এর গলা থেকে মুখ তুলে কড়া দৃষ্টিতে তাকালো। তেয়ং তখন ভয়ে ভয়ে কেঁপে উঠল। ভয়ঙ্কর সেই চাহনি শক্ত কণ্ঠে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। ব্যাস, তেয়ং আর কি বলবে? জাংকুক তার কিছু বলার অপেক্ষা করলো না। আবারও মুক্ত হলো তেয়ং, কিন্তু এবার আর রোষে নয়, বরং হিংস্র হয়ে গেল সে। ঠোঁটের নরম স্পর্শের বদলে শক্ত দাঁতের ছাপ বসিয়ে দিতে লাগলো তেয়ং এর দাঁতহীন ফর্সা নিখুঁত শরীরে। বাকিটা তোমরা বুঝে নিও। প্রায় ঘন্টা খানেক পর জাংকুক ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তেয়ং এলোমেলো হয়ে বেডে শুয়ে আছে। তেয়ং এর গায়ে কোনো জামা কাপড় নেই, শুধু পাতলা একটা ওড়না দিয়ে শরীরটা ঢাকা মাত্র। জাংকুক বাঁকা হাসলো। তেয়ং এর কাছে গিয়ে দেখে তেয়ং এর চোখ বন্ধ। বন্ধ চোখের কার্নিশ বেয়ে জল পড়ার দাগ। হয়তো মেয়েটা কাঁদছিল এতক্ষণ। জাংকুক তার ঠান্ডা হাতের স্পর্শ তেয়ং এর অনুমুক্ত বুকে দিতেই পিটপিট করে চোখ বন্ধ করে তাকায় সে। জাংকুক তার হাত দিয়ে তেয়ং এর বুকে মৃদু চাপ প্রয়োগ করে বলে, তুমি ভীষণ সেক্সি, তোমার শরীর দেখলেই মাথায় নেশা উঠে যায়, ইচ্ছে করে সারাদিন তোমাকে করি, সারাদিন শুধু করতেই মন চায়। অসহ্য লাগছে জাংকুকের বলা কথাগুলো তেয়ং এর কাছে। স্বামী নামের জানোয়ারটাকে সে আর কিছুতেই সহ্য করতে পারছে না। বিয়ের রাত থেকে তাকে জোর করে কষ্ট দিয়ে আসছে, এই জানোয়ার এখন আবার নোংরা নোংরা কথা বলছে। তেয়ং চোখ মুখ শক্ত করে জাংকুকের হাত সরিয়ে দিল বুকের উপর থেকে।
তারপর ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে কোনো মতে উঠে বসলো। জাংকুক কিছু বলল না, শুধু একটু মুচকি হাসলো। তেয়ংয়ের সমস্ত শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, সে এক বিন্দুও শক্তি পাচ্ছে না দাঁড়ানোর। তবুও কষ্ট করে পা খুঁড়াতে খুঁড়াতে ওয়াশরুমে গেল। তেয়ং গোসল করে এসে দেখে জাংকুক রুমে নেই। রুমের অবস্থা একদম জাতা, বলতে গেলে পুরো নাজেহাল। সে দীর্ঘশ্বাস ফেলে রুম গোছাতে লাগলো। তারপর মাথায় ওড়না দিয়ে বাহিরে চলে গেল। পুরো বাসা খালি, কোথাও জাংকুক নেই। তেয়ং ভেবে পেল না হঠাৎ করে জাংকুক কোথায় চলে গেল। তার ভাবনার মাঝেই মেইন ডোর খুলে একটা বাচ্চা ছেলে এসে তাকে সালাম দিল। কিউট আদরে বাচ্চাটাকে দেখে তেয়ং হেসে সালামের উত্তর দিল। ভাবি, আমি সামিন, লিসাপুর ছোট ভাই। তেয়ং মনে করতে চাইলো লিসাকে। হঠাৎ মনে পড়লো সকালের মেয়েটা জাংকুকের চাচাতো বোন, তার মানে সাবিন হচ্ছে জাংকুকের চাচাতো ভাই। তে সাবিনের গালে আদর করে দিয়ে বলল, তোমার ভাইয়া কোথায়? সামিন বলল, ভাই তো অফিসে। আম্মু বলল তোমাকে যেন বাসায় নিয়ে আসি, একা একা তো ভয় পাবা। উনি অফিসে চলে গিয়েছে। মনটা খারাপ হয়ে গেল তেয়ংয়ের। এটা কেমন স্বামী তার, যে বিয়ের প্রথম দিনই স্ত্রীকে একা রেখে অফিসে চলে যায়। তে সারাটা দিন কাটলো জাংকুকের চাচার বাসায়। জাংকুকের চাচা চাচি ভীষণ ভালো মনের মানুষ। চাচির সাথে সারাদিন গল্প করে কাটলেও তেয়ংয়ের মনটা পড়েছিল সেই জাংকুকের কাছেই। লোকটা কেমন যেন অদ্ভুত একটা মানুষ। একটা বারও তার খবর নিল না। গল্পে গল্পে লোকটার সম্পর্কে অনেক কিছুই জানা হলো তেয়ংয়ের। যেমন লোকটা নাকি তার মতোই ছোটবেলা থেকে এতিম। ওনার বাবা ছিলেন একজন পাইলট। একদিন বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। সেই কষ্ট সহ্য করতে না পেরে ওনার মা ঠিক 2 দিনের মাথায় স্ট্রোক করেন এবং তিনিও মারা যান। তারপর থেকে জাংকুক তার চাচা চাচির কাছেই বড় হন। চঞ্চল জাংকুক হুট করেই একদম শান্ত হয়ে যায়। কারোর সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না। নিজের মনের অবস্থা কাউকেই বুঝতে দিত না। যা ইচ্ছা হতো তাই করত, কিন্তু কখনো তার চাচা চাচিকে অসম্মান করেনি। চাচাতো বোন লিসা আর সামিন হচ্ছে তার আপন ভাইয়ের মতো। জাংকুক তাদের সাথে একই ফ্ল্যাটে থাকতো, কিন্তু সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করে। এমনকি নিজের রান্না সে নিজে করে। চাচির কথা শুনে হঠাৎ তেয়ংয়ের মনে প্রশ্ন জাগলো, লিসা আপুকে তো সারাদিন একবারও দেখলাম না, ওনার কি বিয়ে হয়ে গেছে? তারা যেহেতু সমবয়সী, মনের প্রশ্ন মনে চেপে না রেখে চাচিকে জিজ্ঞেস করে বসলো, চাচিমা, লিসা আপুকে তো দেখলাম না সারাদিন, উনি কোথায়? উনি কি শ্বশুর বাড়িতে চলে গিয়েছে? তেয়ং খেয়াল করলো তার প্রশ্ন করতে চাচির মুখটা কেমন মলিন হয়ে গেল। তবুও মুখে হাসি টেনে নিজেকে স্বাভাবিক রেখে বলল, না মা, সে অফিসে গিয়েছে। বিয়ে হয়নি এখনো তোমার ননদের? শুনে পুরো অবাক হয়ে যায় তেয়ং। এত বড় একটা মেয়ে এখনো বিয়ে করেনি, আপু অফিসে যায়? ভালোই তো। আপু আর ওনার অফিস কি একই সাথে? না, তোমার ননদ মডেলিং করে, তার আলাদা নিজের অফিস আছে যেখানে মডেলিং এর সকল কাজকর্ম চলে। একদিন তোমাকে বলবনি নিয়ে যাওয়ার জন্য। রাত প্রায় 12টা। জাংকুকের আসার কোনো খবর নেই। তেয়ং সোফায় বসে আছে। তার পাশের সোফাটাতে বসে আছে জাংকুকের চাচা, আর জাংকুককে অনবরত কল দিয়ে যাচ্ছে, কিন্তু জাংকুক ফোন পিক করছে না। জাংকুকের চাচা চাচি একদম আতঙ্কে রয়েছে। এত রাত হয়ে গেল অথচ ছেলেটা এখনো বাসায় ফিরলো না। তেয়ং তখন বলতে লাগলো, আপনারা একদমই চিন্তিত হবেন না, হয়তোবা উনি কোনো কাজে ব্যস্ত রয়েছে তাই ফোন ধরতে পারছে না। হ্যাঁ মা, সেটাই। জাংকুক প্রায় দেরি করে আসে কাজের জন্য। জি চাচা, তাই হবে। চাচিমা, অনেক রাত হয়ে গিয়েছে, আমি এখন উঠি। সে কি, একা একা বাসায় ভয় পাবে না তো আবার? নিজের বাসায় ভয় পাবো কেন? আর তাছাড়া আমার অভ্যাস আছে, কোনো সমস্যা হবে না। তবুও আচ্ছা দাঁড়াও। চাচিমা ঘর থেকে একটা ছোট বাটন সেট মোবাইল নিয়ে তার হাতে দিয়ে বলল, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, নাম্বার সেভ করা আছে। চলো তোমাকে আগাই দিয়ে আসি। তেয়ং কৃতজ্ঞতার চোখে তাকালো। এই দিকটা খেয়াল করার কথা কার ছিল, আর কেই বা খেয়াল রাখলো? বড় একটা দীর্ঘশ্বাস ফেলে চাচার কাছ থেকে বিদায় নিয়ে চাচির সঙ্গে হাঁটতে শুরু করলো সে। রাতে জাংকুক বাসায় ফিরলো। তখন রাত প্রায় 3টা। চোখে মুখে ক্লান্তির ছাপ, শরীর থেকে ভেসে আসছে অ্যালকোহলের তীব্র গন্ধ, শার্টেও দাগ লেগে আছে। এলোমেলো চুলগুলো সরিয়ে দরজা লাগিয়ে রুমে প্রবেশ করলো জাংকুক। বেডের এক পাশে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে তেয়ং। গায়ের ওড়নাটা যেন চাদরের মতো শরীরের উপর চাপা দিয়ে রেখেছে। লাইটের মৃদু আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তেয়ং ঘুমন্ত। বাচ্চা বাচ্চা একটা মুখ,
জাংকুক জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল শেষ করে প্রায় ঘন্টাখানেক পর চুল মুছতে মুছতে সে বের হলো। তার পরনে শুধু একটা গ্রে কালারের ট্রাউজার। বারান্দায় গিয়ে সিগারেট ধরালো জাংকুক। এরই মধ্যে ফজরের আজান পড়ে গেল। আজানের শব্দে ঘুম ভেঙে গেল তেয়ংয়ের। রুমে চোখ বুলিয়ে জাংকুককে না পেলেও বারান্দা থেকে আসা সিগারেটের গন্ধে বুঝে গেল জাংকুক হয়তো বাসায় ফিরেছে। মনের মধ্যে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তেয়ংয়ের, কিন্তু সে কিছুই বলল না। উজু করে নামাজে দাঁড়িয়ে গেল। 5টা সিগারেট শেষ করে জাংকুক ঘরে এসে দেখলো তেয়ং নামাজ পড়ছে। সে বারান্দার পর্দাটা টেনে দিয়ে বেডে শুয়ে পড়ল। তেয়ং নামাজ শেষ করে দেখলো জাংকুক হয়তো ঘুমিয়ে পড়েছে। সেও চুপচাপ লাইট অফ করে বেডের এক পাশে গিয়ে অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। কিন্তু চোখ বন্ধ করার আগেই জাংকুক তাকে টেনে নিজের কাছে নিয়ে গেল। হঠাৎ এত কাছে টানায় তেয়ং কিছুটা ঘাবড়ে গেল। জাংকুক তাকে শক্ত করে জড়িয়ে ধরল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। তেয়ং শুধু অনুভব করছিল তার স্পর্শ, যেখানে ভালোবাসার চেয়ে অধিকার বোধটাই হয়তোবা একটু বেশি ছিল। তেয়ং সরে যেতে চাইলে জাংকুক তাকে আবারও নিজের কাছে টেনে নিল। গলায় মুখ গুজে নিচু সরে বলল, এসব কি করছো? রাতে আমার সামনে এভাবে থাকবে আর নিজেকে কিভাবে আড়াল রাখবে? তেয়ং তখন নীরবে কাঁদছিল, কোনো উত্তর দিল না। জাংকুক টেবিলের ল্যাম্প জ্বালিয়ে তার দিকে তাকালো। তেয়ং এর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা নিঃশব্দে কাঁদছে, কিন্তু সেই কান্না তখনও তার মন গলাতে পারলো না। রাতটা তেয়ং এর জন্য ভীষণ কঠিন ছিল। সমস্ত ক্লান্তি আর কষ্ট নিয়ে ভোরের দিকে জাংকুক ঘুমিয়ে পড়ল। আর তেয়ং চুপচাপ ছাদের দিকে তাকিয়ে রইল। বুকের ভিতরটা ভারী লাগছিল তার, তবুও কিছু বলল না সে। সকাল 9টার দিকে কলিং বেল বেজে উঠল। তেয়ং দরজা খুলে দিল। বাহিরে দাঁড়িয়ে আছে লিসা, হাতে একটা কফির মগ। তেয়ং সালাম দিতে গেলেই লিসা তাকে উপেক্ষা করে ভেতরে ঢুকে জাংকুকের রুমের দিকে যেতে চাইলো। তেয়ং দ্রুত তার থেকে কফির মগটা নিয়ে বলল, আপু, উনি তো এখনো ঘুমাচ্ছে, আর রুমটাও খুব এলোমেলো। আমি কফিটা দিয়ে আসছি, আপনি এখানেই বসুন। লিসা তখন হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। 2 দিনই তে তাকে জাংকুকের কাছে যেতে বাধা দিল, এটা সে কখনো ভাবতেও পারেনি। লিসা খেয়াল করে দেখলো তেয়ং এর চুল তোয়ালে দিয়ে পেঁচানো, হয়তো একটু আগেই শাওয়ার নিয়েছে। হঠাৎ তার বুকটা মোচড় দিয়ে উঠল। কিছু না বলেই চুপচাপ সেখানে বসে রইল। তেয়ং কফির মগ নিয়ে ভেতরে গেল। তাকে কফি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে জাংকুক বুড়ো কুচকালো, তবুও হাত বাড়িয়ে কফি নিয়ে চুমুক দিল। তারপর তেয়ং এর দিকে তাকিয়ে তেয়ংকে বলতে লাগলো, তোমার সাইজ কত? সকাল সকাল এমন প্রশ্ন শুনে লজ্জায় তেয়ং এর কান গরম হয়ে গেল। নাক আর গলা লাল হয়ে উঠল। সে শক্ত করে নিজের জামা আঁকড়ে ধরে রাখলো। জাংকুক তাকে ভালো করে দেখে তারপর বলতে লাগলো, আমার তো মনে হয় 30-এর বেশি হবে না। লজ্জা মাখা মুখে মাথা নাড়ল তেয়ং। জাংকুক হালকা হেসে বলল, তাহলে তো আমাকে অনেক স্ট্রাগল করতে হবে। অফিসে যাওয়ার সময় জাংকুক তেয়ংকে চাচির বাসায় রেখে গেল। চাচা চাচির সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে পড়লো জাংকুক। চাচির সঙ্গে গল্প করতে করতে তেয়ং বলল, আমি কালকে থেকে রান্না করতে চাই। চাচি হেসে বলল, ইস, এখন কি দরকার? আমি কি তোকে না খাইয়ে রাখি? কদিন পর তো তোকেই করতে হবে, এখন একটু আরামে থাক। 2 দিনেই চাচির সঙ্গে তেয়ং এর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তেয়ং মৃদু হেসে বলল, এমনটা নয় চাচিমা, কদিন পর তো করতেই হবে, তাই ভাবলাম এখন থেকে একটু করে সবকিছু গুছিয়ে নেই। চাচি তখন স্নেহ ভরা চোখে তাকিয়ে বললেন, কি লক্ষ্মী রে মা তুই, 2 দিনেই সংসারটাকে গুছিয়ে নিতে চাইছিস, ভাবতেই আমার অবাক লাগছে। এতটুকু একটা মেয়ে আমার, জাংকুক সংসার করবে, আর আমার মেয়েটাকে দেখ, বিয়ে নিয়ে কত অনীহা তার। কিসের ক্যারিয়ার ফেরিয়ার করার আশায় এখনো পড়ে আছে। বয়স কি বাড়ছে নাকি কমছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া করে তে তাদের ফ্ল্যাটে চলে আসে। একা একা বসে ভালো লাগছিল না তার। নানুর কথা খুব বেশি মনে পড়ছে। 2 দিন হয়ে গেল নানুর সাথে কথা হয় না। নিশ্চয়ই মামা মামির কাছে অনেক বায়না ধরেছে নানু তার সাথে আসার জন্য, কিন্তু মামা মামি হয়তো দেয়নি। গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে।
রান্নাঘরে গিয়ে কালকের জন্য সব গুছিয়ে রাখলো। অতঃপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:40 বাজে। এমন সময় দরজায় কলিং বেলের শব্দ। জাংকুক তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে দেখে ড্রয়িং রুমে তেয়ং দাঁড়িয়ে আছে। তার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। তাই এসে ইশারায় ব্যাগগুলো নিতে বলল তেয়ংকে। তেয়ং তাড়াতাড়ি করে শপিং ব্যাগগুলো নিজের হাতে নিল। জাংকুক ডোর লক করতে করতে বলল, ব্যাগগুলো খুলে দেখো সবকিছু ঠিকঠাক আছে নাকি, আর অবশ্যই ট্রায়াল দিও। তেয়ং কিছু না বললেও মাথা নাড়িয়ে সম্মতি দিল। জাংকুক ফ্রেশ হওয়ার জন্য অন্য রুমে চলে গেল। তেয়ং আস্তে আস্তে হেঁটে রুমে গিয়ে ব্যাগগুলো রাখলো। অতঃপর ব্যাগগুলো থেকে জিনিসগুলো বের করে দেখতে লাগলো। জাংকুক তেয়ের জন্য অনেক সেট জামা এনেছে। সবগুলো ফ্রন্ট চেইন সিস্টেমের কুর্তি আর প্লাজো। কালারগুলো বেশ সুন্দর। তেয়ং এর খুব পছন্দ হয়েছে। জামা দেখে বোঝা যাচ্ছে সবকিছুই তার মাপের। অন্য আরেকটা ব্যাগ হাতে নিতেই কাপড়টা বের করতেই চমকে গেল তে। তার হাত কাঁপছে, লজ্জায় মুখ একদম অন্যরকম হয়ে গেছে। তারপর সবগুলো ব্যাগ চেক করে একই অবস্থা, পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেছে। তার মানে বুঝতে পেরেছে তে তড়িঘড়ি করে সবকিছু আলমারিতে রাখলো। আলমারি লাগিয়ে লম্বা শ্বাস ফেলতেই খট করেই ওয়াশরুমের দরজাটা খুলে গেল। তেয়ং চমকে গিয়ে পিছনে ফিরল। জাংকুক চুল মুছতে মুছতে দেখলো কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। কপাল বেয়ে চিকন ঘাম পড়ছে, হাত কাঁপছে অনবরত। নীরব দৃষ্টিতে সব লক্ষ্য করে জাংকুক কিছুই বলল না। তেয়ংকে পাশ কাটিয়ে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে আসো। জাংকুক যেতেই হাফ ছেড়ে বাঁচল তেয়ং। উফ, কপালের ঘাম মুছে সে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। জাংকুক বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। একটু পরপর জাংকুকের পাশে উপস্থিত হলো তে। মুখে গাম মুছে ট্রায়ালে বারান্দায় ঝুলিয়ে আবার রুমে চলে গেল। জাংকুক সেদিকে তাকিয়ে থেকে নিজেও লাইট অফ করে বারান্দা ত্যাগ করলো। বেডের দিকে যাবে, তার আগেই হাতে টান পড়লো। জাংকুক তেয়ংয়ের বাহু ধরে তাকে নিজের কাছে টেনে নিল। ড্রেসগুলো দেখেছো? তেয়ং লজ্জায় মাথা নামিয়ে ফেললো। আমতা আমতা করে বলল, জি দেখেছি। গুড, আজকে ব্ল্যাকটা পরে আসো যাও। তে তখন চমকে যায়। জাংকুকের দৃষ্টি স্বাভাবিক ছিল। তেয়ং আমতা আমতা করে কিছুই বলতে পারলো না। তার আগে জাংকুক তার ঠোঁটে আঙুল চেপে ধরলো। নো মোর ওয়াট, গো এন্ড ফার্স্ট চেঞ্জ ইট এন্ড ইয়েস উইদাউট এনি ইয়ার। কথাটা বলে জাংকুক তাকে বেডের দিকে এগিয়ে নিয়ে গেল। তেয়ং এর সমস্ত শরীর কাঁপছে। তেয়ং পুরো হতভম্বের মতো দাঁড়িয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে আবার জাংকুক তাড়া দিয়ে বলল, আই এম ওয়েটিং, প্লিজ ফাস্ট। কাপা কাপা হাতে আলমারি থেকে ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল তেয়ং। প্রায় 15 মিনিট পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে জাংকুক মোবাইল থেকে চোখ সরিয়ে তেয়ং এর দিকে তাকালো। সিল্কের পাতলা নাইটি পরে ওয়াশরুমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তেয়ং। জাংকুক তখন তেয়ং এর দিকে এক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। কিছুতেই সে চোখ সরাতে পারছে না। স্লিভলেস হওয়ায় তেয়ং এর কাঁধ পুরোটা অনুন্মুক্ত হয়ে আছে। নাইটির গলা বড় হওয়ায় বুকের গাছ একদমই দেখা যাচ্ছে। কাপড়টা এতই ছোট যে তেয়ং ধবধবে ফর্সা পা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে আছে। আর ভেতরে ইনার না থাকায় জাংকুকের শিহরণ আরো অনেকটা বেড়ে গেছে। তেয়ংকে এই অবস্থায় দেখে আউট অফ কন্ট্রোল হয়ে জাংকুক তখন তেয়ংকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর সে নিজের টি শার্ট খুলে ফেলে এবং সেটা একদমই ফ্লোরে ফেলে দেয়। তেয়ং লজ্জায় একদম চোখ মুখ বন্ধ করে নিয়েছে। জাংকুক প্রথমে তেয়ং এর পায়ের পাতা থেকে চুমু শুরু করতে করতে একদম উপরের দিকে উঠে। জাংকুক তেয়ং এর শরীরে হাত দিতে তেয়ং এর শ্বাস বেড়ে যায়। আর এইসব ঘন ঘন শ্বাস নেওয়া দেখে জাংকুক আরো বেশি সিডুইলস হয়ে যায়। জাংকুক তখন তেয়ং এর নাইটিটা সরিয়ে অনুন্মুক্ত স্থানে মুখ দেয়। আর তখনই ভয়ঙ্কর ভাবে কেঁপে ওঠে তেয়ং। জাংকুক তখন আবারও দুই ঠোঁটের সাহায্যে তেয়ং এর মসৃণ শরীরে আলতো করে চুমু খেতে থাকে। আর তেয়ং এর আজকের ভালোবাসাটা একদম অন্যরকম লাগছে। মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী তার উপর ঝাঁপিয়ে পড়ে নাই। আজকের ভালোবাসায় সে একদম মুগ্ধ হয়ে গেছে। আর এভাবেই সারা রাত তারা রোমান্সের সাগরে ডুবেছিল। এক পর্যায়ে জাংকুক করতে করতে ক্লান্ত হয়ে যায়। আর তারপর সে অনেকটাই টায়ার্ড হয়ে যায়। তখন প্রায় মাঝরাত।
আর তারপরে জাংকুক ঘুমিয়ে যায়। আর তেয়ং তখন জাংকুকের মুগ্ধতায় তার চুলের মধ্যে হাত বোলাতে থাকে। আর কিছুক্ষণ পরে তেয়ংও ঘুমিয়ে যায়। আর দেখতে দেখতে সকাল হয়ে যায়। তখন তেয়ং ঘুম থেকে উঠে সোজা কিচেন রুমে চলে যায়, কারণ 10টার মধ্যে নাস্তা রেডি করতে হবে। জাংকুকের আবার অফিস আছে। তেয়ং নাস্তা রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো, কিন্তু হঠাৎ কিছু মনে করতে সে আবারও রান্নাঘরের দিকে ছুটলো। ডাইনিং টেবিলে জাংকুক বসে আছে, টেবিল জুড়ে নাস্তা। সবকিছুতে একদম চোখ বুলিয়ে জাংকুক এক নজর তাকালো টেবিলের সামনে দাঁড়ানো তেয়ং এর দিকে। তারপর বিনা বাক্যে প্লেটে নাস্তা নিয়ে খাওয়া শুরু করলো। তেয়ং এর মনটা একটু খারাপ হলো। কি হ্যাঁ, সে তো ভেবেছিল এতটুকু দেখে জাংকুক সারপ্রাইজ হয়ে তাকে অনেক কিছু বলবে, অত্যন্ত প্রশংসা করবে, কিন্তু জাংকুক কিছুই বলল না, চুপচাপ খেয়েই যাচ্ছে, যেন এতটাই নরমাল এমনটাই হওয়ার কথা ছিল। দীর্ঘশ্বাস ফেলল তেয়ং। জাংকুক একটু একটু করে খাচ্ছে আর মনে মনে ভাবছে মেয়েটার রান্নার হাত কত দারুণ। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে তেয়ং পাশ থেকে সরে দরজা খুলতে গেল। টেবিল থেকে মেইন ডোর একদম বরাবর, তাই খেতে খেতেই দৃষ্টি রাখলো সেদিকটায়। দরজা খুলতেই লিসাকে কফি হাতে দেখে আজ আর অবাক হলো না তে। সে মুচকি হেসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আরে আপু, কেমন আছেন? আপনার ভাইয়ের জন্য কফি নিয়ে আসছেন বুঝি? লিসাকে চুপ থাকতে দেখে তেয়ং আবারও বলল, আহারে আপু, আপনার আর কষ্ট করতে হবে না এখন থেকে। কেন, কফি কে বানিয়েছে? জিজ্ঞেস করলো লিসা। তেয়ং মুচকি হেসে বলল, আমি আছি না এখন, আর সকাল সকাল ওনার জন্য কষ্ট করে আপনার কফি আনতে হবে না, আমি বানিয়ে দেব। তুমি বানিয়েছ? হ্যাঁ, বানিয়েছি। খেয়েছেন তো? আপনার মতো এত মজা না হলেও তেমন একটা খারাপ বানাই না আমি। জিজ্ঞেস করেই দেখুন ওনাকে। কথাটা বলেই তে একটু সরে দাঁড়ালো। তে কেবল বলতেই যাবে তাদের সাথে নাস্তা করার জন্য, অমনি লিসা হনহন করে পা ফেলে সেখান থেকে চলে গেল। নাস্তা করে অফিসের জন্য রেডি হচ্ছে জাংকুক। আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। এমন সময় তেয়ং গরম গরম চা বানিয়ে নিয়ে এলো। এক পলক আয়নায় তাকে দেখে পিছন ফিরে তাকালো জাংকুক। আপনার চা। সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে তেয়ং এর দিকে তাকালো জাংকুক। মিন্ট কালারের একটা সুতি জামা তেয়ং এর গায়ে, সাদাসিধে সাজ, আগের মতোই। চা শেষ করে কাপটা তেয়ং এর হাতে ধরিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলল, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, একটা না খাওয়া বউ পালার মতো সামর্থ্য রাখি আমি, তাই নিজেকে সেভাবে সাজিয়ে রাখবে যেন লোকে দেখে বলতে পারে, হ্যাঁ, এটাই জিয়ন জাংকুকের বউ। কথাটা বলেই বড় বড় কদম ফেলে চলে গেল জাংকুক। তিনি মাথা নিচু করে মৃদু কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ। বিকেল বেলায় বারান্দায় বসে আছে তেয়ং। তার গায়ে জাংকুকের এনে দেওয়া চাম রঙের এক্সের জামা, কানে ছোট স্বর্ণের দুল, গলায় পাতলা স্বর্ণের চেন। সে সাজিয়েছে নিজেকে জাংকুকের বউ রূপে। একটু আগে চাচি এসেছিল, তাকে দেখে বলেছিল, মাশাআল্লাহ, আমার জাংকুকের বউ কত সুন্দর, সবসময় এমন পরিপাটি হয়ে থাকবে, দেখতে একদম বউ বউ লাগবে। আরো অনেক প্রশংসা করেছিলেন তিনি, কিন্তু সেগুলোর কিছুই তার মন ছুঁতে পারেনি। সে তো চায় তার স্বামীর মন ছুঁয়ে যেতে, হোক সেটা ভালো আর খারাপ। তবুও লোকটার কথা বলুক তার সাথে। তার জীবনে যে কথা বলা বড্ড অবাক। অফিসের ডেস্কে মাথা রেখে শুয়ে আছে জাংকুক। সকাল থেকে তার প্রচন্ড মাথা ব্যথা। পিয়নকে দিয়ে ঔষধ আনিয়ে খেয়েছে, তবুও ব্যথা কমার কোনো নামগন্ধ নেই। আর থাকতে না পেরে অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। তেয়ং নামাজ শেষ করে উঠতেই কলিং বেল বেজে উঠলো। নামাজের হিজাব খুলে ওনা মাথায় দিয়ে দরজা খুলতে গেল সে। ভাবছে হয়তো চাচি এসেছে আড্ডা দিতে, কিন্তু দরজা খুলেই অবাক হয়ে যায় জাংকুককে দেখে। জাংকুক এই সময় বাসায় দেখে সে থমকে গেল। তেয়ংকে দেখেও সে থমকে যায় জাংকুক। বুকের বাপাশে কেমন যেন চাপ দিয়ে ধরলো। বউরূপে তাকে কার মতো লাগছে। আচ্ছা স্মৃতিতে বেশি উঠলো তার মায়ের শেষ পরিণতির ছবি। চমকে গেল জাংকুক। কি ভাবছে সে? নিজের মনকে নিয়ন্ত্রণ করে ভিতরে প্রবেশ করলো। তেয়ংকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। কাছে জাংকুককে কেমন যেন লাগছে। চোখ মুখের অবস্থা ভালো না। এই সময় তো উনি আসে না, আর যখনই আসেন নিজের চাবি দিয়ে ঢোকেন। তাহলে আজ কেন এমনটা লাগছে? অসুস্থ নাকি উনি? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে হতেই মুখামুখি হলো তারা দুজনে। তেয়ং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? কিছু না, গভীর কণ্ঠে উত্তর দিল জাংকুক।
শরীর খারাপ লাগছে আপনার? জাংকুক এক পলক তাকালো, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। মেয়েটার দিকে তাকানোই যাচ্ছে না। মাথার সাথে বুকের ব্যথা সমান তালে বেড়ে যাচ্ছে। বেডের কাছে যেতে যেতে উদ্বিগ্ন কণ্ঠে সে বলল, মাথা ব্যথা? মাথা টিপে দিব নাকি? লাইট অফ করে মাথাটা টিপে দেই, তাহলে হয়তো ভালো লাগবে আপনার, বলতে লাগলো তে। কিন্তু তেয়ং এর বলার কথার দিকে জাংকুক কেমন হা করে তাকিয়ে রইল। তেয়ং ঘরের লাইট অফ করে দিল। জাংকুক মাথা চেপে ধরলো এবং শুয়ে পড়ল। আবছা আলোতে সবটা দেখতে পাচ্ছে তে। খুব মায়া হচ্ছে তার, আবারও ভয় করছে। জাংকুক শান্তি পাচ্ছে না, একবার এপিস আরেকবার ওপিস করতেই থাকছে। তবুও সে কিছুই বলছে না। তার ছটফটানি পুরোটাই লক্ষ্য করলো তে। এরপর লম্বা শ্বাস নিয়ে মনের সাহস সঞ্চয় করে বেড সাইডে টেবিলের ড্রয়ার থেকে মাথা ব্যথার বাম নিয়ে বেডে বসলো। কাপা কাপা হাতে রাখলো জাংকুকের মাথায়। হৃদস্পন্দন থেমে গেল জাংকুকের। অচেনা এক জ্বর বয়ে যাচ্ছে তার ভিতরে, কিন্তু সে মুখ ফুটে কিছুই বলতে পারছে না। আর না তেয়ংয়ের হাত সরাতে পারছে তার মাথা থেকে। ধীরে ধীরে শ্বাস ফেলতে ফেলতে সেভাবেই চোখ বন্ধ করে রাখলো জাংকুক। শ্বাস ভারী হয়ে আসছে তার। তেয়ং মাথা থেকে হাত বুলিয়ে কপালে আনলো, তারপর আঙ্গুলের ডগায় একটু বাম নিয়ে কপালে হালকা মেসেজ করতে বলল, আমি কপালে মেসেজ করে চুল টেনে দিচ্ছি, আপনি ঘুমান। জাংকুক কিছুই বলল না। চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো, যা অন্ধকারে দেখতে পেল না তে। জাংকুক চোখ মেলে তাকিয়ে দেখলো পুরো ঘর ফুটফুটে অন্ধকার। বেড সাইডের টেবিল থেকে জাংকুক ফোনটা হাতে নিল। ফোন হাতে নিয়ে দেখে রাত বাজে 8টা। তার মানে সে বাসায় ফিরেছিল সেই বিকাল বেলা, আর এখন বিকাল গড়িয়ে রাত হয়ে গিয়েছে। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখে তেয়ং তার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। জাংকুক আর কিছুই বলল না, আস্তে করে উঠে ওয়াশরুমে চলে গেল। তেয়ং যখন ঘুম ভাঙে তখন রাত 11টারও বেশি। সে তাড়াতাড়ি করে কিচেন রুমে চলে যায় খাবারের আয়োজন করতে, কিন্তু কিচেনে গিয়ে দেখে তার পা জোড়া থেমে গেল। স্পুন দিয়ে কারি স্টেট করেছিল জাংকুক। তাকে তাড়াহুড়া করে ছুটতে আসে দেখে সোজা হয়ে দাঁড়ালো সে। এলোমেলো চুল, ফালা ফালা চোখ, বেশ মায়াবী লাগছে তেয়ংকে। তেয়ং খুব অস্থির কণ্ঠে বলল, আই এম সরি, চোখ লেগে গিয়েছিল, বুঝতে পারিনি এত সময় পেরিয়ে যাবে। আমি রান্না করছি, আপনি বেরিয়ে আসুন। তেয়ং এর অস্থিরতা পুরোপুরি লক্ষ্য করলো জাংকুক, আর তখন সে শান্ত কণ্ঠে বলল, রান্না হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করো। তেয়ং অপরাধীর মতো বলে উঠল, সরি জাংকুক। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি রান্নায় অভ্যস্ত, নিজের রান্না নিজেই করতে পারি, তোমার কোনো সমস্যা নেই। অতঃপর তাকে পাশ কাটিয়ে চলে গেল। রাতের খাবার খেয়ে জাংকুক বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এমন সময় তেয়ং কফি বানিয়ে নিয়ে এলো। জাংকুক পিছন ফিরে মগ নিতে গিয়ে থেমে গেল। তার দৃষ্টি আটকে গেল তেয়ং এর গায়ে। তেয়ং পরেছে জাংকুকের এনে দেওয়া নাইটি, তবে সেটা এতটা খোলামেলা নয়। ভেতরে সিল্কের পাতলা স্লিভলেস গ্রাউন, উপরে হালকা হাতা কাটা কোটি। ফর্সা গায়ে ক্রিম কালারের নাইটিটা বেশ মানিয়েছে, খুব স্নিগ্ধ লাগছে তাকে। জাংকুকের এমন দৃষ্টি স্বস্তি হচ্ছে তেয়ং এর, তাই দ্রুত উল্টো করে হাঁটা ধরতেই হাতে টান অনুভব করলো সে। জাংকুক টেনে তাকে নিজের কাছে নিয়ে এলো। কফির মগটা রেলিং এর উপর রেখে তাকে সামনে ঘুরিয়ে তার কোমরে হাত দিয়ে চেপে ধরলো। আর তখনই কেঁপে উঠল তেয়ং এর শরীর। সবটাই টের পেল জাংকুক। জড়ো হওয়া তাদের দুজনের গা ছুঁয়ে যাচ্ছে। জাংকুক তেয়ং এর পেটে বাঁধা বেল্টে হাত দিতেই তেয়ং তার হাত চেপে ধরে মিনমিনিয়ে কণ্ঠে বলল, আমরা বারান্দায়। জাংকুক শুনলো কিন্তু পাত্তা দিল না। একটানে বেল্ট খুলে ফেললো। গায়ের কোটি হালকা করে দেখালো তেয়ং এর। তার গায়ের সব লোম যেন জেগে উঠেছে। জাংকুক আস্তে করে তার কোটিটা একটু থামিয়ে গাড় অনুমুক্ত করলো। তারপর কয়েকটা ছোট ছোট বাইট দিল। চোখ খিচে বন্ধ করে জামা খামছে ধরলো তেয়ং। জাংকুক তের চুল সরিয়ে গাড় থেকে কানের লতি পর্যন্ত বেজা চুমু দিল। তেয়ং আর্তনাদ করে উঠল, আহ বলে সাউন্ড করে উঠল। অস্বস্তি আর লজ্জায় তেয়ং মরে যাওয়ার মতো অবস্থা। জাংকুক এখনো সমান তালে চুমু খেয়ে যাচ্ছে, সাথে হাতের বিচরণও চলছে। তেয়ং অস্থির কণ্ঠে বলল, প্লিজ থামো, আমরা বারান্দায়, এভাবে কেউ দেখে ফেলবে। জাংকুক থামলো। অতঃপর টান মেরে তেয়ং এর কোটি খুলে মাটিতে ফেলে
তাকে কুলে নিয়ে গেল। গাবড়ে গিয়ে জাঙ্কুকের গেঞ্জি শক্ত করে খামচে ধরলতে জাঙ্কুক বারান্দা থেকে গড়ে এসে বিছানায় ছুঁড়ে মারলো তাকে। ঘরের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে নিজের গেঞ্জি খুলে এগিয়ে গেল তেয়ং এর কাছে। উঠে বসতেই তেয়ং কিন্তু জাঙ্কুককে খালি গায়ে এগিয়ে আসতে দেখে ভয়ে নিজেকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করতেই পা ধরে টান মেরে নিজের কাছে নিয়ে গেল জাঙ্কুক। তেয়ং এর দুহাত জাঙ্কুকের মাথার উপরে চেপে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। একটু একটু করে গভীর চুম্বনে লিপ্ত হলো দুজন। জাঙ্কুকের তাকে সাড়া দিয়ে পাল্টাতেও নিজেকে আর আটকিয়ে রাখতে পারলো না। সেও জাঙ্কুককে রেসপন্স করছে। তেয়ং এর রেসপন্স পেয়ে জাঙ্কুক আরো অনুমুক্ত হয়ে গেল। ঠোঁট ছেড়ে গলায় নেমে পড়লো। ছোট ছোট চুমু দিতে দিতে বুকে নেমে এলো। জামা খোলার দরজা এই মুহূর্তে জাঙ্কুকের নেই, তাই টান মেরে গ্রাউন্ডটা ছিঁড়ে ফেললো সে। এই ঘটনায় চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইলতে, কিন্তু সেই দৃষ্টিতে পাত্তা দিল না জাঙ্কুক, বরং গ্রাউন্ডটা টেনে পুরোপুরি খুলে ফেলে দিল ফ্লোরে। তেয়ং এর উপর ঝুঁকে আবারও ঠোঁট, মুখ আর বুক সবকিছুতেই জাঙ্কুক নিজেকে মিলিয়ে দিল। তেয়ং এর বুকে যেন এক অদ্ভুত নেশা আছে যা জাঙ্কুককে নিয়ন্ত্রণ করতে দেয় না। সে তেয়ং এর বুকে নিজের হাত চালাতে লাগলো। তে শুধু ছটফট করছে বিছানায়। দু হাত দিয়ে বুক থেকে পেট পর্যন্ত স্লাইডস করে সেখানে মুখ গুজে দিল জাঙ্কুক। শিহরণে বারবার কেঁপে উঠল তে। মুখ দিয়ে অজান্তে বেরিয়ে আসছে উত্তেজনার শব্দ, যা আরো পাগল করে তুলছে জাঙ্কুককে। বুক থেকে পেট পর্যন্ত নেমে আরো নিচে যেতে লাগলো জাঙ্কুক। কিন্তু হঠাৎ এমন কিছু করায় তেয়ং চমকে উঠল। জাঙ্কুক যে এমন কিছু করবে তা সে কখনো ভাবতেই পারেনি। তেয়ং বারবার সরাতে গিয়েও পারছে না জাঙ্কুককে সরাতে সেখান থেকে। উত্তেজনায় আরো ভালো লাগছে তেয়ং এর। ওকে, তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পটি। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে একদমই ভুল করবে না। আর এই গল্পটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই তুমি এই ভিডিওটি শেয়ার করে, এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবং পরবর্তীতে তুমি কোন ধরনের স্টোরি চাও সেটা অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি অবশ্যই রিপ্লাই করব তোমাদের কমেন্টে।